ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। চলো, আর আগের দিন তোমাদের একটা ইন্টারভিউ রিলেটেড টপিক দিয়েছিলাম, সেটা হচ্ছে জেনারেল মেডিসিন ওয়ার্ড রিলেটেড। তো তোমরা সেখানে অনেকেই ভালো রেসপন্স দিয়েছো, মানে সেখানে ভিডিওটা ভালো লেগেছে, বা দাদা আরও অন্যান্য টপিক নিয়ে ভিডিও করতে হবে, যেমন সার্জারি ওয়ার্ড নিয়ে বলেছিলে, পোস্ট অপারেটিভ ওয়ার্ড যেগুলোর আলাদা নাম, এবং অনেকে বলেছে ওটি রিলেটেড ভিডিও করতে। তো আমি সেই ভেবেই আজকে সার্জারি ওয়ার্ড নিয়ে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, এখানে সার্জারি ওয়ার্ড রিলেটেড তোমাদের প্রথমে সার্জারি ওয়ার্ডের বিভিন্ন নাম জিজ্ঞেস করতে পারে, যে সার্জারি ওয়ার্ডে তুমি সার্জারি ওয়ার্ডে কী কী নাম জানো সার্জারি ওয়ার্ডকে। তাহলে জেনারেল সার্জারি ওয়ার্ড বলা হয় সেটাকে, তারপর হচ্ছে পোস্ট অপারেটিভ ওয়ার্ড বলা হয়, ঠিক আছে, তারপর হচ্ছে এমনি সার্জিক্যাল ওয়ার্ড বলা হয়ে থাকে, এগুলো তুমি বলতে পারো। এরপরে ফার্স্ট অফ অল কোশ্চেন, যে সার্জারি ওয়ার্ড বলতে কি বোঝো, ঠিক আছে। যদি তোমাকে জিজ্ঞেস করে যে সার্জিক্যাল ওয়ার্ড বা সার্জারি ওয়ার্ড বলতে তুমি কি বোঝো, তাহলে এক কথায় কি বলতে পারো, তুমি বলতে পারো সার্জারি ওয়ার্ড হচ্ছে সেই ইউনিট যেখানে কোনো পেশেন্ট প্রি অপারেটিভ কেয়ারের জন্য প্রি অপারেটিভ কেয়ার প্রথমে পায়, তারপরে তার ওটি হয়ে এসে আবারে পোস্ট অপারেটিভ কেয়ার পাচ্ছে, এবং সেখানে কিন্তু বিভিন্ন তার উন্ড কেয়ার, ভাইটাল সাইন, তারপর হচ্ছে আইবি ফ্লুইড, তারপরে এবিসি ম্যানেজমেন্ট, মানে বিভিন্ন যে প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ কেয়ার, সেই কেয়ারগুলো পাওয়ার জন্য সে যেই ইউনিটে থাকে সেটা হচ্ছে সার্জারি ওয়ার্ড। এরকমভাবে তুমি একটা বলতে পারো, ঠিক আছে। তারপরে দেখো টাইপ অফ পেশেন্ট, কি ধরনের পেশেন্ট সার্জিক্যাল ওয়ার্ডে কী ধরনের পেশেন্ট থাকে। দেখো, এটাই অনেক হসপিটালে সার্জারি ওয়ার্ড বলতে তোমার সার্জিক্যাল ওয়ার্ড যেটা থাকছে সেখানে প্রি অ্যান্ড পোস্ট একসাথে, কিন্তু প্রি অ্যান্ড পোস্টের পেশেন্ট থাকে। একদিকে প্রি এর পেশেন্ট থাকে, মানে সার্জারি হয়নি তার আগে ভর্তি হয়েছে তারা থাকে, একদিকে সার্জারি হয়ে গিয়ে আবার রিসিভ করে সেই পোস্ট অপারেটিভ পেশেন্ট থাকছে। তো টাইপ অফ পেশেন্টের মধ্যে আমরা এখানে একটা বললাম যে প্রি অপারেটিভ পেশেন্ট থাকে, একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট থাকছে, ঠিক আছে। তাহলে সেই প্রি অপারেটিভ পেশেন্টের মধ্যে অ্যাপেন্ডিসাইটিস বলতে পারো, কোলেসিস্টাইটিস বলতে পারো, হার্নিয়া রিপেয়ারের জন্য বলতে পারো, হিস্টেরেক্টমি হবে, তো তার জন্য যে কন্ডিশন থাকে পেশেন্টের, গাইনির যে প্রবলেমগুলো থাকে সেই ধরনের পেশেন্ট বলতে পারো। ওভারঅল তুমি কয়েকটা নাম বলে যাবে, বা যদি যে কোনো দুটো বলতে চাও তাহলে সেই কোন দুটো বলবে সেটার ভিত্তিতে কিন্তু তোমার পরবর্তী কোশ্চেন হবে, ঠিক আছে। কোন দুটো বলবে সেটার ভিত্তিতে পরবর্তী কোশ্চেন হবে। আর পোস্ট অপারেটিভের মধ্যেই যেটা অ্যাপেন্ডিসাইটিস যদি হয় তাহলে অ্যাপেন্ডেক্টমি বা অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন হবে, তাহলে পোস্ট অপারেটিভ পেশেন্ট থাকবে। কোলেসিস্টাইটিসের জন্য কোলেসিস্টেক্টমি, হার্নিয়ার জন্য হার্নিয়া রিপেয়ার সার্জারি যেগুলো হয়, হার্নিওগ্রাফি, হার্নিওপ্লাস্টি, ওকে, হিস্টেরেক্টমি সার্জারি, এগুলো হচ্ছে সমস্ত পোস্ট অপারেটিভ পেশেন্ট থাকছে। এরপরে তোমাকে ধরতে পারে যে রোল অফ নার্স ইন সার্জারি ওয়ার্ড, ঠিক আছে। সার্জিক্যাল ওয়ার্ড বা সার্জারি ওয়ার্ডে নার্সের রোল কী, সেই ক্ষেত্রে তোমার কি রোল হতে পারে একটা নার্সের। সেখানে প্রি অপারেটিভ, দেখো সার্জিক্যাল ওয়ার্ডে যদি পেশেন্ট ভর্তি হয় তার ক্ষেত্রে রোল অফ নার্স হচ্ছে বিবিধ ধরনের হতে পারে। সেই ক্ষেত্রে তোমার প্রথম রোল হচ্ছে প্রথম রোল বলতে পারো বা ম্যান্ডেটরি রোল বলতে পারো, যেটা হচ্ছে প্রি অপারেটিভ কেয়ার। প্রি অপারেটিভ কেয়ারের মধ্যে কি পড়বে, প্রি অপারেটিভ নার্সিং কেয়ারে পেশেন্টের হচ্ছে কনসেন্ট নেওয়া, সেটা দেখে নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এনপিও, পেশেন্ট এনপিওতে আছে কিনা, বা নাথিং পার মাউথ বা এনপিএমে আছে কিনা, এগুলো দেখে নিতে হবে। তারপরে বিভিন্ন যে ইনভেস্টিগেশনগুলো, প্রি অফ ইনভেস্টিগেশনগুলো হয়, প্রি অফ ইনভেস্টিগেশনের মধ্যে কি পড়ে, প্রি অফ ইনভেস্টিগেশনের মধ্যে বিভিন্ন ব্লাড টেস্ট, তারপরে ইউএসজি, তারপর হচ্ছে ইসিজি, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রি অফ ইনভেস্টিগেশনের মধ্যে পড়ছে। তাহলে এগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। তারপর হচ্ছে বাওয়েল কেয়ার, মানে বাওয়েল মুভমেন্টটা অসকালটেট করে দেখে নিতে হবে, এবং বাওয়েল ক্লিয়ার আছে কিনা দেখে নিতে হবে। এবং স্কিন প্রিপারেশন কি, স্কিন প্রিপারেশন হচ্ছে
যে স্কিন, যেখানে ধরো তোমার যদি অ্যাপেন্ডেক্টমি হয় তাহলে অ্যাপেন্ডেক্টমি হতে গেলে কোথায় কী স্কিন প্রিপারেশন করতে হবে, কোলেসিস্টেক্টমি হলে কোথা থেকে স্কিন প্রিপারেশন করতে হবে, হার্নিয়া রিপেয়ার হলে কীভাবে স্কিন প্রিপারেশন, হাইড্রোসিল হলে কীভাবে স্কিন প্রিপারেশন, অর্থাৎ যে সেভিংয়ের ব্যাপারটা, সেভিং তোমাকে দেখে নিতে হবে পেশেন্টের সেভিং ঠিকঠাক করা আছে কি না। ওকে, তাহলে এগুলো হচ্ছে একটা নার্সের রোল যেটা প্রি অপারেটিভ কেয়ারের মধ্যে আসে। তারপরে আর নার্সের রোল কি হয়, আর একটা হচ্ছে উন্ড কেয়ার। ঠিক আছে, তাহলে অপারেশন যদি হয়ে যায়, অপারেশন হয়ে যাওয়ার পরে পেশেন্টের উন্ড কেয়ার, তারপর হচ্ছে বিভিন্ন পেন ম্যানেজমেন্ট, পেন ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট হচ্ছে কিনা সেই পেন ম্যানেজমেন্টটাও দেখা। তারপর হচ্ছে পেন ম্যানেজমেন্টের পরে ইনফেকশন কন্ট্রোল আর পোস্ট অপারেটিভ কেয়ার, এইগুলো হচ্ছে একটা নার্সের রোল। এরপরে দেখো, এর পরবর্তী টপিক বা পরবর্তী কোশ্চেন ধরতে পারে তোমাকে যে ড্রেসিং নিয়ে। ঠিক আছে, ড্রেসিং ভেরি ইম্পর্টেন্ট, আমার ড্রেসিং নিয়ে ভিডিও করা রয়েছে, সো ভিডিওটা তোমরা দেখতে পারো। ভিডিওটা ড্রেসিং নিয়ে করা রয়েছে, সার্জিক্যাল ড্রেসিং, ড্রেসিং কী করে করা হয়, কি পারপাস রয়েছে এবং ড্রেসিং কেন করব, তারপরে ড্রেসিং কীভাবে করব, ম্যানেজমেন্ট কী হবে, এগুলো কিন্তু ড্রেসিং নিয়ে ভিডিও রয়েছে আমার। ওকে, এরপরে দেখো প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট বললাম, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা এবার বলে দিই। ঠিক আছে, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে কি পড়বে, নাম্বার 1 হচ্ছে এবিসি ম্যানেজমেন্ট। তোমরা এটা এবিসি টার্মটা নতুন নয়, সবাই জানো। এ ফর এয়ারওয়ে, বি ফর ব্রিদিং অ্যান্ড সি ফর কম্প্রেশন অর সার্কুলেশন। ঠিক আছে, যদি এটা সিপিআর হয় তাহলে এটা কম্প্রেশন, কিন্তু নর্মালি এবিসি হচ্ছে সার্কুলেশন। তাহলে এবিসি তোমাকে দেখে নিতে হবে এয়ারওয়ে ট্র্যাকটা ক্লিয়ার আছে কিনা, এয়ারওয়ে ট্র্যাকটা হচ্ছে প্রম্পট আছে কিনা। তারপরে বি ফর তার ব্রিদিং রেট, ঠিক আছে, বা রেসপিরেশন রেট হচ্ছে আমরা নর্মাল যেটা জানি অ্যাকর্ডিং টু এজ অনুযায়ী, সেই অ্যাকর্ডিং টু এজ অনুযায়ী রয়েছে কিনা। এবং সার্কুলেশন অর্থাৎ ব্লাড সার্কুলেশন, বা তোমার হচ্ছে যেটা আমরা ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক আছে কিনা কী করে বুঝবো, সেটা হচ্ছে আমরা বিভিন্ন হচ্ছে ভাইটাল সাইন দেখে বুঝবো। তাহলে এরপরে 1 নাম্বারে এটা গেল, 2 নাম্বার হচ্ছে ভাইটাল সাইন চেকিংয়ে এটাও ভেরি ইম্পর্টেন্ট ফর পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট। কোনো পেশেন্ট যদি আফটার অপারেশন আসে তাহলে তার এবিসি চেক করতে হবে এবং ভাইটাল সাইনের মধ্যে যে সমস্ত ভাইটাল সাইনগুলো রয়েছে সেগুলো ম্যানেজ করা বা সেগুলো মেনটেন করা কিন্তু মাস্ট। 3 নাম্বারে হচ্ছে উন্ড কেয়ার। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে উন্ড কেয়ার। তো এই উন্ড কেয়ারও কিন্তু আমাদের পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে উন্ড কেয়ারও হচ্ছে মাস্ট। উন্ড কেয়ার পেশেন্টের কোথায় অ্যাকর্ডিং টু কোন উন্ড হয়েছে সেই অনুযায়ী কেয়ার দিতে হবে। এবং তারপরে রয়েছে আইভি ফ্লুইড ম্যানেজমেন্ট। তাহলে একটা পেশেন্টের এক ধরনের যদি সার্জারি হয় তার ক্ষেত্রে আফটার পোস্ট অপারেটিভলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কারো নর্মাল স্যালাইন, কারো আরএল, কারো হচ্ছে অ্যাকর্ডিং টু কন্ডিশন অনুযায়ী হচ্ছে আইভি ফ্লুইড দিতে হবে। তাহলে এইগুলো হচ্ছে একটা পোস্ট অপারেটিভ কেয়ারের ম্যানেজমেন্ট। তারপরে তো এগুলো থাকেই, যেটা হচ্ছে আইও চার্ট মেনটেন। ঠিক আছে, আইও চার্ট মেনটেন, ইউরিন আউটপুট মেনটেন, তারপরে হচ্ছে আরও যে ডায়েট মেনটেন, এগুলো তো রয়েছেই। তারপরে দেখো এগুলো তাহলে পোস্ট অপারেটিভ কেয়ার হয়ে গেল, এগুলো সব হয়ে গেল। তারপরে হচ্ছে তোমাকে ধরতে পারে যে ইলেকটিভ সার্জারি এবং এমার্জেন্সি সার্জারি নিয়ে। ইলেকটিভ সার্জারি বলতে কি বোঝো এবং এমার্জেন্সি সার্জারি বলতে কি বোঝো। ঠিক আছে, এমার্জেন্সি সার্জারি বলতে কি বোঝো। ইলেকটিভ সার্জারি হচ্ছে সেই ধরনের সার্জারি যেটা হচ্ছে একটা প্ল্যান্ড ওয়েতে হবে, অর্থাৎ প্ল্যান্ড করা থাকবে। প্ল্যান্ড ওয়েতে একটা সার্জারি যদি হয় সেটা হচ্ছে ইলেকটিভ সার্জারি। এবং এমার্জেন্সি সার্জারি হচ্ছে কোনো লাইফ সেভিং করার জন্য যে ধরনের সার্জারি হয় সেটা হচ্ছে আমাদের এমার্জেন্সি সার্জারি। ওকে, আচ্ছা, এটা ধরার পরে ধরতে পারে যে ধরো কোনো একটা পেশেন্ট আফটার ওটি হয়ে এসছে, তারপরে ফার্স্ট প্রায়োরিটি বা ফার্স্ট ম্যানেজমেন্ট কি, ওটি হয়ে আসার পরে ফার্স্ট প্রায়োরিটি আফটার ওটি। ঠিক আছে, ফার্স্ট প্রায়োরিটি আফটার ওটি, এটা তোমাকে ধরতে পারে যে তুমি অ্যাজ এ নার্স তখন কি করবে। তাহলে তোমাকে বলতে হবে তখন যে আফটার ওটি হয়ে যাওয়ার পরে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি কি, এয়ারওয়ে, মানে প্রথম আমরা ভাইটাল সাইন দেখতে পারি, ভাইটাল সাইন। তারপর হচ্ছে আমরা যে এবিসির মধ্যে এয়ারওয়ে ট্র্যাক্ট ক্লিয়ার আছে কিনা, এয়ারওয়ে ট্র্যাক্ট সঠিক আছে কিনা, ঠিকঠাক আছে কিনা দেখতে পারি। এবং তার সাথে হচ্ছে কি
তারপর তার সাথে হচ্ছে তার লেভেল অফ কনসিয়াসনেস লেভেল কিন্তু আমাদের চেক করে নিতে হবে সে কনসিয়াস রয়েছে কিনা। তারপরে দেখো এরপরে তোমাকে ধরতে পারে যে রিকভারি রুম বলতে কী বোঝো। রিকভারি রুম কোনটা? রিকভারি কথাটার সাথেই কিন্তু জড়িত রয়েছে। রিকভারি মানে কি? আরোগ্য লাভ করা, মানে সেরে ওঠা। অর্থাৎ আফটার ওটি হয়ে যাওয়ার পরে পেশেন্টকে যেই রুমে রাখা হয় অবজারভেশনের জন্য, ফর অবজারভেশন, ঠিক আছে, যেই রুমে রাখা হয় সেটা হচ্ছে রিকভারি রুম। এরপরে তোমাকে ধরতে পারে ইনফর্মড কনসেন্ট সম্বন্ধে কি জানো তুমি। ইনফর্ম কনসেন্ট, দেখো ইনফর্মড মানে বুঝতেই পারছো তাকে ইনফরমেশন দেওয়া, এবং কনসেন্ট তাহলে কনসেন্ট সম্বন্ধে ইনফরমেশন দেওয়া। এটাকে তুমি এক কথায় বলবে, ধরো কোনো একটা অপারেশন পেশেন্টের হবে, তাহলে পেশেন্টকে আমি জানিয়ে দেবো, বা কোনো একটা প্রসিডিওর পেশেন্টের করতে হবে, তাহলে পেশেন্ট বা পেশেন্ট পার্টিকে আমাকে জানাতে হবে যে আপনার একটা কোলেসিস্টেক্টমি অপারেশন হবে বা আপনার অ্যাপেন্ডিসিটেক্টমি অপারেশন হবে। এই টার্মগুলো হয়তো বুঝবে না, তাহলে ওদের ভাষায় তোমাকে বোঝাতে হবে যে আপনার যে গল স্টোনে বা যে পিত্তথলিতে যেটা হচ্ছে আপনার একটা স্টোন আছে বা কিছু স্টোন আছে, সেগুলোকে সেটা অপারেশন হওয়ার জন্য আপনি ভর্তি হয়েছেন, তো তার জন্য আপনার একটা কনসেন্ট নেওয়া দরকার, ঠিক আছে। যে অপারেশন করা হবে তার জন্য একটা অনুমতিপত্র বা কনসেন্ট নেওয়া দরকার, সেটা আপনারা দিতে রাজি আছেন তো এইটাকে বলা হচ্ছে ইনফর্ম কনসেন্ট। সেটা আমরা পেশেন্টকেও বলতে পারি বা সেটা আমরা পেশেন্ট পার্টিকেও বলতে পারি, কনসেন্টটা নিতে পারি, ঠিক আছে। এরপরে দেখো তোমাকে ধরতে পারে যে হেলথ অ্যাডভাইস আফটার আই সার্জারি, যে কোনো আই সার্জারি মানে হচ্ছে ক্যাটারাক্ট হতে পারে, ক্যাটারাক্টের জন্য বিভিন্ন আই সার্জারির নাম আছে, ঠিক আছে, ইমালসিফিকেশন রয়েছে, তারপর হচ্ছে ওখানে এসআইসি আছে, তারপর এরকম বিভিন্ন ধরনের সার্জারির নাম রয়েছে। সো সেই ক্যাটারাক্ট সার্জারি বা যদি গ্লকোমা হয়, গ্লকোমা, জিএলএ গ্লকোমা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের যে আই সার্জারি হয়ে থাকে, সেই আই সার্জারি হয়ে যাওয়ার পরে যে পোস্ট অপারেটিভ রুমে পেশেন্ট যাবে, তার জন্য কি কি অ্যাডভাইস দেওয়া হবে, হেলথ অ্যাডভাইস, সেটা তুমি বলতে পারো আফটার অপারেশনের পরে, বা বলতে পারো ডিউরিং ডিসচার্জের সময় কি কি তাদের হেলথ অ্যাডভাইস দিতে পারো। প্রথম কথা দেখো, এটা আই নিয়ে, মানে হচ্ছে চোখের সমস্যা হয়েছে, চোখ নিয়ে, তাহলে প্রথম কথা বলতে হবে যে চোখে হচ্ছে দূরের কোনো জিনিস বা চোখে প্রেশার যাতে না পড়ে সেগুলোকে মেনটেন করা, সেগুলোকে দেখে রাখা, চোখটাকে বেশি সময় ধরে না রগড়ানো, ঠিক আছে। তারপর হচ্ছে চোখে যে আই শিল্ড বা যে সানগ্লাস বলবে সেটা মেনটেন করা, সেটা পরে চলা, কতদিন পর্যন্ত পরবে সেটাও বলে দেওয়া। তারপর প্রথম 15 দিন কোনো জল না লাগানো চোখে, যেই চোখে অপারেশন হয়েছে সেটা তো মেনটেন করতে হবে, জল না লাগানো। তারপর হচ্ছে কোনো ধুলোবালি বা কোনো বিজাতীয় বস্তু যদি পড়ে সেগুলো থেকে দূরে রাখা, ওই জন্য নিজেকে সবসময় বাইরে বেরোলে সানলাইট প্রোটেকশন নিতে হবে, বা সেই চোখে চশমা পরে যেতে হবে। তারপরে তোমার কিছু ডায়েট নিয়ে বলে দিতে হবে যে কী কী ধরনের ওষুধ, কী কী ধরনের ডায়েট খাবে, এবং যে আই সার্জারি হয়ে যাওয়ার পরে দুটো মানে কিছু মেডিকেশান দেয়, যেমন যে মেডিকেশানগুলো দেয় সেগুলো কোন টাইমে খেতে হবে সেগুলো কিন্তু সঠিকভাবে বলে দিতে হবে। কোন মেডিকেশান, যেমন মক্সিফ্লোক্সাসিন, ওখানে আই ড্রপস দেয়, 2টো আই ড্রপস, একটা প্রত্যেক ঘন্টা পর 1 ঘন্টা পর লাগাতে হয় যেই চোখে অপারেশন হয়েছে, এবং একটা হচ্ছে তোমার দিনে 3 বার লাগাতে হয়। তো এগুলো কিন্তু সঠিকভাবে হেলথ অ্যাডভাইস দিয়ে দিতে হবে। আচ্ছা, তো হেলথ অ্যাডভাইস গেল। এরপরে আরেকটা কোশ্চেন তোমাকে ধরতে পারে যে হেলথ অ্যাডভাইসের পরে ধরতে পারে যে কমন সার্জারি, ঠিক আছে, কমন সার্জারি একটা, ধরো তোমাকে বলতে পারে যে কমন সার্জারির কয়েকটি নাম বলো যে এগুলো তুমি শুনেছো। তো কমন সার্জারির মধ্যে তখন তুমি নাম ধরে বলবে অ্যাপেন্ডিসাইটিসের জন্য অ্যাপেন্ডেক্টমি, কোলেসিস্টাইটিসের জন্য কোলেসিস্টেক্টমি, হার্নিয়ার জন্য হার্নিয়া রিপেয়ার সার্জারি। তারপর হচ্ছে বিভিন্ন যে গাইনি কন্ডিশনগুলো থাকে, যেমন হচ্ছে তোমার গাইনি কন্ডিশনের মধ্যে হতে পারে ওভারিয়ান সিস্ট, বা হতে পারে ওভারিয়ান ক্যান্সার, বা হতে পারে তোমার টিউমার,
ঠিক আছে। তারপরে আরও যে সমস্ত থাকে মেনস্ট্রুয়াল হাইজিনের প্রবলেম, মেনস্ট্রুয়ালের প্রবলেম, যদি এক্সেস মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়ে যায়, হাইপারমেনোরিয়া, ঠিক আছে, মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, তারপর হচ্ছে তোমার যে পেলভিক অর্গান প্রোলাপস, এগুলোর জন্য তখন কী করতে হয়, হিস্টেরেক্টমি করতে হয়। তাহলে এগুলো হচ্ছে এক একটা কমন সার্জারির নাম। আরও কয়েকটা কমন সার্জারি আছে, সেগুলো তোমরা 5-6টা বলবে, 5-6টা মনে রাখবে, তাহলেই হবে। আচ্ছা, এরপরে ধরতে পারে যে প্রি অপারেটিভ ইনভেস্টিগেশনগুলো কী কী। প্রি অপারেটিভ ইনভেস্টিগেশনের মধ্যে আমি কয়েকটা একটু আগেই বলেছিলাম। প্রি অপারেটিভ ইনভেস্টিগেশনের মধ্যে যেমন বিভিন্ন ব্লাড টেস্ট চলে, বিভিন্ন ব্লাড টেস্ট করে। ব্লাড টেস্টের মধ্যে তোমরা অ্যাকর্ডিং টু ব্লাড টেস্টের টাইপ অনুযায়ী বলতে পারো সেরোলজিক্যাল টেস্ট, তারপর হচ্ছে কোনোটা হেমাটোলজিক্যাল টেস্ট, তারপর কোনোটা হচ্ছে বায়োকেমিস্ট্রি টেস্ট। এগুলো হচ্ছে একটা প্রিপারেটিভ ইনভেস্টিগেশনের মধ্যে ব্লাড টেস্ট, তারপরে ইউএসজি হয়ে থাকে, ইসিজি হয়ে থাকে, চেস্ট এক্সরে হয়ে থাকে, ওকে, ইউরিন টেস্ট হয়ে থাকে। এগুলো একটা প্রি অপারেটিভ ইনভেস্টিগেশনের জন্য টেস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে প্রি অপারেটিভ মেডিকেশন। কিছু কিছু প্রি অপ মেডিকেশন থাকে যেগুলো হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো প্রি অপারেটিভ মেডিকেশনের ক্ষেত্রে কি কি পড়ে থাকে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন অ্যান্টিএমেটিক দিয়ে থাকি, তারপরে অ্যানালজেসিকটা পোস্ট অপারেটিভে আসে, অ্যান্টিএমেটিক দিয়ে থাকি, কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, ঠিক আছে। এগুলো সমস্ত হচ্ছে প্রি অপারেটিভ মেডিকেশনের মধ্যে পড়ছে। বেশ, তারপরে তোমাকে ধরতে পারে যে প্রি অপারেটিভ চেকলিস্টগুলো কী কী। প্রি অপারেটিভ চেকলিস্টের মধ্যে আমাদের যেটা হচ্ছে পড়ছে ইনফর্ম কনসেন্ট নেওয়া, ঠিক আছে, চেকলিস্ট, ইনফর্ম কনসেন্ট, আইপি ব্যান্ড, তারপর হচ্ছে বিভিন্ন ভাইটাল সাইন চেক করা, তারপর হচ্ছে অ্যালার্জি রিয়াকশান হচ্ছে কি না, তারপর বিভিন্ন ইনভেস্টিগেশন বা ইনফেকশন প্রোটোকলগুলো, এগুলো সমস্ত কিন্তু প্রি অপারেটিভ চেকলিস্টের মধ্যে পড়ছে। তাহলে মোটামুটি একটা তোমাদের হচ্ছে সার্জিক্যাল ওয়ার্ড নিয়ে ওভারভিউ দেওয়ার বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা পুরোটা দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের যুক্ত হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর এই যে ইন্টারভিউ নিয়ে আমাদের কিন্তু অলরেডি ব্যাচ চলছে, ব্যাচ শুরু হয়েছে, সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ চলছে অলরেডি, ফার্স্ট ব্যাচ কমপ্লিট হয়ে সেকেন্ড ব্যাচ চলছে। তো এইখানে তোমরা কি কি বেনিফিটেড পাবে সেটা একটু দেখে নিই। দেখো, ব্যাচটা নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি, এখানে সংক্ষিপ্তসারে বলবো, কারণ মেন মোটো ছিল আমাদের ইন্টারভিউ টপিক নিয়ে। এখানে দেখো এটা অলরেডি সেকেন্ড ব্যাচ লঞ্চড হয়েছে। এখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পাওয়া যায়, এবং এটা অলরেডি 8 সেপ্টেম্বর 2025 থেকে লঞ্চড হয়েছে। সেখানে বেশ কিছু স্টুডেন্ট জড়ো হয়েছে। আমরা অনলি 100 স্টুডেন্টস কিন্তু নেব, অনলি 100 স্টুডেন্টস এই ব্যাচে নেব। সেখানে ফিসটা তোমার দেখো 1000। ফিসটা জানার জন্য আমাদের কাছে যোগাযোগ করো। যোগাযোগ করার জন্য দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার, নিচেরটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, নিচের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, বা প্রথমটায় যোগাযোগ করতে পারো, যে কোনো একটা যোগাযোগ করবে। 8918484026, আমার নাম শুভ হালদার, এবং ওপরেরটা শোভন সাঁতরার নাম্বার, ঠিক আছে। এদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ অথবা কিন্তু যেটা হচ্ছে ডিরেক্ট ফোন করতে পারো। এখানে বিভিন্ন ফিচার্স রয়েছে, ফিচার্সগুলো শর্টে আমি বলে দিচ্ছি, তারপর কিছুটা আমরা ফোনে বাই কলে বলে দেবো। বাই কলে তোমরা জানতে চাইলে দেখো, ডিটেল ফান্ডামেন্টাল অফ নার্সিং লেকচার এখানে প্রোভাইড করা হয়, ইন্টারভিউ লাইক ডিসকাশন করা হয়, বেসিক ডিসকাশন করা হয়, সাবজেক্ট ওয়াইজ 3টে লাইভ ক্লাস উইকলি থাকেই, 3টে বা 4টে লাইভ ক্লাস থাকবেই। তারপর হচ্ছে হাইলি কোয়ালিফাইড এডুকেটরস থাকছে, ঠিক আছে, এবং স্পেশাল গাইডেন্স থাকছে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। কন্ট্যাক্ট করবে তোমরা আমাদের সাথে, এবং আরও এরকম ভিডিও পেতে, ওটি রিলেটেড আমি ভিডিও আনবো, এরকম ভিডিও পেতে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকো।